বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, বাংলাদেশের ইন্টারিম সরকারের মেয়াদ প্রায় 2 মাস হতে চলেছে। এর মধ্যে আমরা কতটুকু কি অর্জন করতে পেরেছি সে প্রশ্নে যাচ্ছি না। তবে সরকারের বিভিন্ন মিনিস্ট্রির মধ্যে কিছু কিছু সমন্বয়হীনতা, ধীরগতি, দুর্বলতা কিন্তু চোখে পড়ছে। আমাদের কথা ভুলে গেলে চলবে না যে বিপ্লবের পরে, প্রতিটি বিপ্লবের পরেই কিন্তু একটা প্রতি বিপ্লবের সম্ভাবনা থাকে। তেমনি গণমানুষের আন্দোলনের পরেও ষড়যন্ত্র কিন্তু থেমে থাকবে না। ষড়যন্ত্র আসবে বিভিন্ন দিক থেকে। বিশেষ করে ভারত তার যে গোয়েন্দা সংস্থা এরা কিন্তু চুপচাপ বসে থাকবে এটা ভাবার কোনো কারণ নেই। ভারত রকে দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে বাংলাদেশকে আনস্টেবল করার জন্য যা যা করা দরকার এগুলো কিন্তু তারা করবে। আর এটা কিন্তু ডক্টর ইউনূস সাহেবের সরকারকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে। এটা না করতে পারলে কিন্তু বিপদ। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তো একজন বিশাল মানুষ। ওনার গ্রহণযোগ্যতা সারা দুনিয়াব্যাপী। উনি বাংলাদেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। ওনার প্রতি সবারই অবিচল আস্থা। কিন্তু কথা হলো, উনি একা কতটুকু করবেন? একটা দেশকে আবার গড়ে তোলার মতো একটা বিরাট কাজ, এটা তো ওনাকে একটা টিম ওয়ার্ক নিয়ে কাজটা করতে হবে। উনি নেতৃত্ব দেবেন সেটা ঠিক আছে, কিন্তু ওনার টিমে থাকছেন উপদেষ্টারা, সরকারি আমলারা, সচিবরা। তারা কতটুকু সহযোগিতা করবে এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। উপদেষ্টাদের উপর কতটা নির্ভর করা যায় এটাও কিন্তু একটা প্রশ্ন। তাদের বিশ্বাসযোগ্যতা, অভ্যুত্থানের প্রতি তাদের আনুগত্য, আন্তরিকতা, এগুলো কিন্তু বিবেচনায় আনতে হবে। কেননা তারা কিন্তু ডক্টর ইউনূসের মতো পরীক্ষিত না। ছাত্র জনতার অর্জন যে হাতছাড়া হয়ে যায় এর কিন্তু ভুরি ভুরি নজির ইতিহাসে আছে। এমনই দুই একটা নজির আপনাদের সামনে তুলে ধরতে চাই। তো আজকে ইজিপ্ট সম্বন্ধে 2-4টা কথা বলবো। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2010 সালের সেই আরব বসন্তের কথা, যা শুরু হয়েছিল উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া থেকে। একটা মানুষের আত্মহুতির পরে সমগ্র জাতি এমনভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল যে বহু বছরের ডিক্টেটর সরকারকে ক্ষমতা ছাড়তে হলো। আর সেই সরকার প্রধান বেন আলী, উনি পালিয়ে সৌদি আরব চলে গেলেন। জনগণ মুক্ত হলো। এরপর অবশ্য তিউনিসিয়াতে অনেক ঘটনা ঘটেছে, সেদিকে যাচ্ছি না। তো এই আরব বসন্ত কিন্তু তিউনিসিয়াতে থেমে থাকেনি। মোটামুটি একই রকম সময়ে, আমার মনে হয় 2-4 মাস পরেই এই আরব বসন্ত পৌঁছে যায় ইজিপ্টে। ইজিপ্টের একটা বিশাল জনগণকে এই আরব বসন্ত অনুপ্রাণিত করে এবং তারাও গণ আন্দোলনে ডাক দেয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই তাহরির স্কোয়ার, যেটা কায়রোর, সেন্ট্রাল কায়রোতে তাহরির স্কোয়ারে যে লক্ষ লক্ষ লোক জড়ো হয়েছিল আন্দোলনরত। তারা কিন্তু ওখানেই
থাকতো, তারা জায়গা ছেড়ে যায়নি। দিনের পর দিন তারা ওই তাহরির স্কোয়ারে থেকে আন্দোলন চালিয়ে গেছে, সর্বাত্মক আন্দোলন, যার ফলে হুসনি মোবারকের মতো একজন ডিক্টেটর, যে 30 বছরের বেশি সময় ধরে ইজিপ্ট শাসন করেছেন, সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। জনগণের সেদিন বিজয় হয়েছিল। তো তারপর 2012 সালে ইজিপ্টে ইলেকশন হয়। সেই ইলেকশনে বিজয়ী হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করে ইসলামিক ব্রাদারহুড। এই ইসলামিক ব্রাদারহুডকে কিন্তু আমেরিকা আর মিডল ইস্টের রাজা বাদশারা জমের মতো ভয় করতো তখন আর কি। তো এই ইসলামিক ব্রাদারহুড জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করলো, আর সরকার প্রধান হলেন জনাব মোহাম্মদ মুরসি। উনি একজন ভীষণ ভালো মানুষ ছিলেন, একজন ইঞ্জিনিয়ার, প্রফেসর। তো উনি এক বুক আশা নিয়ে উনি ক্ষমতায় এলেন গণতান্ত্রিক ইজিপ্ট গড়ার জন্যে। কিন্তু দুঃখের বিষয় হলো উনি কিন্তু কারোর কোনো সহযোগিতা পাননি। ওনার ক্ষমতা নেওয়ার প্রথম দিন থেকেই ওনার পিছনে ষড়যন্ত্র এমনভাবে শুরু হলো, আর সেই ষড়যন্ত্র বিভিন্নভাবে আসলো। আমেরিকা থেকে, সৌদি আরব থেকে। শোনা যায় সৌদি আরব $1 বিলিয়ন খরচ করেছে এই সরকারকে উৎখাত করার জন্যে। তারা লোক রিক্রুট করেছে যারা দেশে গণ্ডগোল পাকাবে, যারা অর্থনীতিকে অচল করে দিবে, যারা পুরা সিস্টেমটাকেই পঙ্গু করে দেবে। তো এই সৌদি আরবের পয়সায়, মিডল ইস্টের পয়সায় এই কাজ করা হয়। তো এ কাজ করে তারা কিন্তু খুব দ্রুতই মোহাম্মদ মুরসির সরকারকে অজনপ্রিয় করে তুলতে পেরেছিল। এমনভাবে সরকারকে অজনপ্রিয় করে তোলা হলো যে বছর না ঘুরতেই মুরসি সরকারের বিরুদ্ধে একইভাবে গণ আন্দোলন শুরু হলো। তো এই চক্রান্তের গণ আন্দোলনে কিন্তু মুরসিকে গদি ছাড়তে হয়েছিল। মিলিটারি এসে বলল, তুমি দেশ চালাতে পারছো না, তাহলে তুমি ক্ষমতা ছাড়ো। মিলিটারি তখন ছিলেন, মিলিটারি প্রধান ছিলেন, ওনার নামটা হলো আল সিসি। উনি ক্ষমতা দখল করলেন আর মুরসিকে জেলে পাঠালেন। তারপর সেই ইজিপ্ট আবার সেই ডিক্টেটরশিপেই ফিরে গেল। জনাব মোহাম্মদ মুরসি, ওনার একটা খুব করুণ জীবন। উনি সেই জেলে থেকেই পৃথিবী থেকে চিরবিদায় নিলেন বেশ কয়েক বছরের ব্যবধানে। মাত্র 67 বছর বয়সে উনি এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। ওনার একটা গল্প দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। উনি জেলের অথরিটির কাছে একটা কোরআন শরীফ চেয়েছিলেন। তো সেই কোরআন শরীফ কিন্তু ওনাকে দেওয়া হয়নি। তখন উনি বলেছিলেন, আপনারা আমাকে কোরআন দিলেন না, কিন্তু সেই কোরআন তো আমি এই
হৃদয়ে ধারণ করে রেখেছি। আমি তো একজন কোরআনে হাফিজ। কি সুন্দর কথা। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।